রাত ৯টায় বাংলাদেশ। সৌজন্যে ই-ভ্যালি। দেশে করোনায় প্রাণহানি 10,000 ছাড়ালো। একদিনে আরও 94 জনের মৃত্যু। ঢাকায় শনাক্ত রোগীর 87% সাউথ আফ্রিকার ধরন। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে বেড়েছে রিকশা, গাড়ি। জরুরি কাজে বের হবার মুভমেন্ট পাস পেতে ভোগান্তি। কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয়। সারা দেশে আন্তঃব্যাংক চেক ও ইএফটির মাধ্যমে টাকা লেনদেন বন্ধ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় প্রথম মৃত্যু ৩৯৪ দিন পর মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো। গত বছরের 18 মার্চ করোনায় একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার 94 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত 15 দিনেই 1000 কোভিড রোগী মারা গেছেন। করোনায় মৃত্যু বাড়ছেই। গত 2 দিন ধরে মৃত্যুর সংখ্যা 100-র কাছাকাছি দেখছে দেশ। মঙ্গলবার এই সংখ্যা ছিল 96 জন। গত 24 ঘন্টায় 257 ল্যাবে 19,959 নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যদিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ যখন দেশে কিছুটা কম ছিল, তখন অনেকের উদাসীনতা দেখা গেছে, যার ফলে দেশ এখন এই মহাসংকটে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কঠোরভাবে লকডাউন পালনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আজকে যে আমাদের ভালো অবস্থা আছে সেটা কিন্তু আল্লাহর দয়া এবং ভাইরাসের দয়া, যে নতুন যে আপনার ভেরিয়েন্ট আছে এটা এতখানি ক্ষতিকর না, কিন্তু যে কোনো সময় এটা পরিবর্তিত হতে পারে। জানুয়ারি থেকে ভাইরাল সিকোয়েন্সিং হচ্ছে, জিনোমিক সিকোয়েন্সিং, এটা কখনোই প্রকাশ করা হয়নি, জনগণকে কখনো সাবধান করা হয়নি যে নতুন একটা ভেরিয়েন্ট এসেছে। অনেক ধরনের তথ্য আমাদের কাছে জানা নাই। আরও 94 জন মৃত্যুর মধ্যে 90 জন হাসপাতালে এবং 4 জন বাড়িতে মৃত্যুবরণ করেন। এর মধ্যে পুরুষ 64 জন আর নারী 30 জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 10,081 জনের। এদিকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,915 জন, আর এ নিয়ে মোট সুস্থ 5,97,214 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় শনাক্ত করোনা রোগীর 87% সাউথ আফ্রিকার ধরন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSRI এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সাউথ আফ্রিকার ধরনটি খুবই ছোঁয়াচে এবং সংক্রমণের জটিলতা অনেক বেশি। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের জেনোমিক ল্যাব দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত 800-র বেশি জেনোম সিকোয়েন্স করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আন্তর্জাতিক তথ্য ভাণ্ডার GIS-8-এ 500-র বেশি জেনোম ডেটা আপলোড করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে সিলেট থেকে সংগ্রহ করা 26 নমুনার জেনোম সিকোয়েন্স করে যুক্তরাজ্যের ধরন পাওয়া যায় 13টিতে। আক্রান্তদের বেশিরভাগই যুক্তরাজ্য ফেরত। আর সবশেষ 48টি নমুনার জেনোম সিকোয়েন্স করে 42টিতেই সাউথ আফ্রিকার ধরন পাওয়া যায়। এ মাসের শুরুতে এসব নমুনা ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে। ডেফিনেটলি এটা অ্যাওয়ার হওয়ার মতো, মানে এটা সাবধান হওয়ার মতো সিচুয়েশন, এতে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন, অনুগ্রহ করে সবাই যাতে সেটা মেনটেন করি আমরা, তাহলেই আমরা এটা থেকে বাঁচতে পারব। দেশে গত 15 দিনেই 1 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন 1035 জন। এর পেছনে সাউথ আফ্রিকার ধরনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। এই ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু রিইনফেকশন হয়, এবং এই ভ্যারিয়েন্টের আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাকে স্কেপ করতে পারে, দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং মানুষ কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। তারা সিভিয়ার কোভিড ডেভেলপ করছে, হসপিটালে ভর্তি হচ্ছে, এবং সেই একই কারণে যেহেতু বেশি সংক্রমণ হচ্ছে, আমরা কিন্তু মৃত্যু দেখছি বেশি। সাউথ আফ্রিকার ধরনে করোনা টিকার কার্যকারিতা নিয়েও আছে বিতর্ক। তাই এর বিস্তার ঠেকাতে জেলা, উপজেলা ও এলাকা ভিত্তিক জেনোম সিকোয়েন্স করে করোনার ধরন চিহ্নিত করার পরামর্শ গবেষকদের।
যদি আমরা ওইসব অঞ্চলগুলোকে অন্যান্য অঞ্চল থেকে আলাদা করতে পারি বা কন্টেইন করতে পারি, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব। আইসিডিডিআরবি ও সিএইচআরএফ এর ল্যাবেও সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত বিসিএসআইআর এর ল্যাবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশিষ্টজনদের মৃত্যুর মিছিল বাড়ছেই। দ্বিতীয় ধাপের সংক্রমণে প্রায় প্রতিদিনই আসছে কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যুর খবর। রাজনীতিবিদ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশ, কে নেই এই মৃত্যুর মিছিলে? মহামারী নির্মমভাবে জাতির কাছ থেকে কেড়ে নিচ্ছে বিশিষ্টজনদের। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর মারা যান প্রথম ব্যক্তি। বৃহস্পতিবার মারা গেলেন ৯৪ জন। এ নিয়ে এক বছরে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ১০,০০০। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন মারা যান গত বছরের ১৫ এপ্রিল। এরপর একে একে দীর্ঘ হতে থাকে চিকিৎসকদের মৃত্যুর তালিকা। এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ১৪১ জন চিকিৎসককে। করোনায় মারা যাওয়া রাজনীতিবিদদের মধ্যে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির, বিএনপির সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এবং সাবেক এমপি মকবুল হোসেন। ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে করোনায় মারা গেছেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল, আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম, এসালম গ্রুপের পরিচালক মোর্শেদ আলম, পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, চা শিল্পের ব্যবসায়ী আজমত মঈন সহ আরও অনেকে। করোনায় মৃত্যুর মিছিলে আছেন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, অভিনেতারাও। গত বছর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান, ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অভিনেতা ও নাট্যজন আলী জাকের, সঙ্গীতশিল্পী মিতা হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রাণ কেড়ে নিয়েছে মরণব্যাধি করোনা। এবছরও প্রাণ হারিয়েছেন সাংবাদিক হাসান শাহরিয়ার সহ অনেক পেশাজীবী। সবশেষ ১৪ এপ্রিল একই দিনে মারা গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। দ্বিতীয় ধাপের সংক্রমণ আরও বেশি নিষ্ঠুরভাবে অভিভাবক শূন্য করে দিচ্ছে দেশকে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যে রাজধানীতে চলছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি ও নমুনা পরীক্ষা। লকডাউনের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখনও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর করোনা পরীক্ষার বুথগুলোতে দেখা গেছে ভিড়। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে পরীক্ষা করতে যাওয়া মানুষদের। তবে হাসপাতালে বা নমুনা পরীক্ষা করতে যাওয়ার সময় পথে পুলিশের জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে বিভিন্ন হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না অনেকেই। রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, ফাঁকা নেই আইসিইউ, অক্সিজেন সংকটও রয়েছে আগের মতোই। কারখানা, ব্যাংক ও বিভিন্ন অফিস খোলা থাকায় করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। গণপরিবহন না চলায় কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। অবশ্য গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীতে। পুলিশের মুভমেন্ট পাস পাওয়া নিয়েও ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, সাভার, গাজীপুরের গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ চলাচল করে এই রুট দিয়ে। তবে লকডাউনের দ্বিতীয় দিনে এই রুটের নিষেধাজ্ঞার বাইরে থাকা গার্মেন্টস ও ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির ভিড় সামলাতে হিমশিম পুলিশ। পাস ছাড়াই অবাধে অফিস আইডি কার্ড দেখে চিকিৎসক, পোশাক শ্রমিক ও ব্যাংক কর্মকর্তাদের যাতায়াতের সুযোগ দিচ্ছে পুলিশ। যে গাড়িগুলো চলার কথা লকডাউন উপলক্ষে সেই গাড়িগুলো চলবে, ব্যাংকের গাড়ি, অন্যান্য গাড়িগুলো, চিকিৎসা ক্ষেত্রে গাড়িগুলো। তবে এর বাইরে মুভমেন্ট পাস ছাড়া যারা বের হয়েছেন তাদের হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে, নতুবা আনা হচ্ছে আইনের আওতায়। যাত্রী হলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়, নামিয়ে দিয়ে রিক্সা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রিক্সা বা রিক্সা আমাদেরকে আটকে সাজা দেওয়া হয়। গতকালকে অনেক কড়াকড়ি ছিল, তুলনামূলকভাবে আজকে একটু কম। যেদিকে যায় সেদিকে খালি ইনকাম কম। যদিও সার্ভার জটিলতায় পাস না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাসের জন্য বারবার অ্যাপ্লাই করতেছি, বাট সার্ভারটা বারবার ফেল করতেছে। আমি তো জানি না স্যার, আমার তো জানি না, আমি আজকে প্রথম তো বাইরে আইছি এই কারণে।
পুলিশ বলছে প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করছেন তারা। তবে বাইরে বের হওয়া মানুষ নানা অজুহাত দেয়ায় তাদের সামলাতে লকডাউন কার্যকর করতে বেগ পেতে হচ্ছে তাদের। জরুরি সার্ভিসে কারা অন্তর্ভুক্ত হবেন, আমরা 18 ক্যাটাগরির মানুষের তালিকা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে কি, অনেক জায়গাতেই এই পরিচয়টা শনাক্ত করা নিয়ে সন্দেহের সূত্রপাত হচ্ছে। লকডাউনের প্রথম দিন পহেলা বৈশাখের ছুটি থাকায় সবকিছু বন্ধ ছিল, ফলে মানুষ ঘর থেকে বেরো হয়েছিল কম। তবে দ্বিতীয় দিনে ব্যাংক, শেয়ার বাজার, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা। তাই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে জরুরি কাজে বের হতে মুভমেন্ট পাস চালু হলেও এ নিয়ে নানা ভোগান্তিতে রাজধানীর মানুষ। পুলিশ সদর দপ্তর বলছে প্রতি মিনিটে পাসের জন্য সাইট ভিজিট করে প্রায় 60,000 মানুষ। সার্ভারে অতিরিক্ত চাপে আবেদন সম্পন্ন করতে পারছেন না তাদের বেশিরভাগ। তবে পাস না থাকলেও যৌক্তিক কারণ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে চলাচলে বাধা দেওয়া হচ্ছে না জানিয়েছে পুলিশ। আর আবেদনের চাপ সামলাতে ওয়েবসাইটের সক্ষমতা বাড়ানো হচ্ছে। মাহবুব আলম বাজার করতে যাচ্ছিলেন মগবাজারে। মুভমেন্ট পাস সম্পর্কে না জানায় সনদ গ্রহণ করেননি তিনি। সনদ ছাড়া বের হওয়ায় তাকে 1000 টাকা জরিমানা করেছে পুলিশ। আসলে আমি পাসটা সম্বন্ধে কি জানেন, আমি এটা বুঝি নেই ভাই, এটা আমি বুঝি নেই। পাস ঠিক আছে, মুভমেন্ট পাসটা আমি দেখছি যে আইজি স্যার একটা অ্যাপসে আমি দেখছি, কিন্তু এটা কীভাবে নিতে হয়, কোন সংগ্রহ করতে হয়, এটা আমি আসলে জানি না। পরিপত্র অনুযায়ী যারা আজকে মুভমেন্টের আওতার বাইরে থাকার কথা তারা আসলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে মামলা দিয়ে দিচ্ছি। অযথা যেন তারা রাস্তায় না আসেন এবং এটা মানুষের জন্য ভোগান্তি সৃষ্টির কারণ হয়ে না দাঁড়ান তার ফ্যামিলির জন্য এবং মানুষের জন্য। বিভিন্ন প্রয়োজনে লকডাউনের মাঝেই রাস্তায় বের হচ্ছেন অনেকে। মুভমেন্ট পাসের বিষয়টি জানলেও সার্ভার সমস্যার কারণে পাস নিতে পারছেন না অনেকে। ধীরগতির সার্ভারে অনেক বেশি তথ্য দিতে গিয়ে সাইটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। না নেওয়ার কারণ অ্যাকচুয়ালি আমি মুভমেন্ট পাসের জন্য ট্রাই করছি, এটার জন্য চেষ্টা করতেছি, বাট না পাওয়ার কারণ সম্পর্কে আমি কিছু বলতে পারতেছি না। পুলিশ সদর দপ্তর বলছে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত মুভমেন্ট পাসের সাইট ভিজিট হয়েছে 16 কোটি বার। প্রতি মিনিটে ভিজিট হয়েছে গড়ে প্রায় 58,000 বার। তবে তাদের সবাই সনদের জন্য আবেদন করেননি। মুভমেন্ট পাস ইস্যু হয়েছে 3,16,000। আর পাস না থাকলেও যৌক্তিক কারণ ও কাগজপত্র দেখাতে পারলে চলাচলে বাধা দেওয়া হচ্ছে না জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যারা আবেদনের বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছেন তাদের প্রত্যেকেরই এই পাস পাওয়ার কথা, না পাওয়ার কোনো কারণ নেই। বেশি সংখ্যক হিট হচ্ছে একই সময় এক মিনিটের মধ্যে, সে কারণে সার্ভারে বাড়তি কিছুটা প্রেশার পড়ছে। আমরা সার্ভারের সংখ্যা বাড়িয়েছি বেশ কিছু। হাসপাতাল, কাঁচা বাজার, ব্যাংক ও মালামাল কেনাকাটার মতো কাজে মুভমেন্ট পাসের আবেদন পড়ছে বেশি। সার্ভারের গতি বাড়ানোর পাশাপাশি সনদ পাওয়ার পদ্ধতি আরও সহজ করার দাবি আবেদনকারীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধির কোনো শর্ত না মেনেই বেচাকেনা চলছে রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজারে। খোলা জায়গায় সরানো হয়নি বাজার, বিক্রেতাদের মুখে দেখা যায়নি মাস্ক, মানা হচ্ছে না 3 ফুট দূরত্বে দাঁড়ানোর বিধান। বৃহস্পতিবার সকাল 9টা প্রস্তুত হচ্ছে বনানীর কাঁচা বাজার। কামাল আতাতুর্ক এভিনিউ এলাকায় উন্মুক্ত স্থানে বসানো হয়েছে এই বাজার। রমজান মাসে সকালে ক্রেতা উপস্থিতি খুব কম। ভিড় এড়াতে অনেকেই সকাল সকাল এসেছেন বাজার করতে। তবে বেগুন, শসা, লেবু, ঝিঙার দাম গত 2 দিনে দ্বিগুণ বেড়েছে। বেগুন এখন 120 টাকা কিনতে হচ্ছে, ভেন্ডি এখন কিনতে হচ্ছে 80 টাকায়, করলা 90 টাকা কিনতে হচ্ছে, অনেক দাম বেশি। আমার কাছে ভালোই মনে হচ্ছে, তারপরও শারীরিক দূরত্ব বজায় রেখে যদি কেনাকাটা করা যায় আরও ভালো হবে। বনানীর মতো গুলশানে উন্মুক্ত স্থানে বসেছে বাজার। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মহাখালী, মিরপুর, কারওয়ান বাজার সহ বেশিরভাগ কাঁচা বাজারই খোলা স্থানে সরানো হয়নি। আগের জায়গাতেই চলছে বেচাকেনা। দক্ষিণ সিটির হাতিরপুল ও রাজাবাজারও সরেনি। বেশিরভাগ বিক্রেতার মুখে মাস্ক নেই, যাদের আছে তাও থুতনি অথবা মাথায় দিয়েছেন মাস্ক। প্রশাসন থেকে বসতে দিছে, এখন আমরা সেই জন্য বসছি। আমাদের বাজারে মাছ বাজারটা গ্যাদারিং বেশি, মাছ বাজারটা আগামীকাল থেকে সামনে দেবে রোডে পরে, কিন্তু আমরা তো ফাঁকা ফাঁকাই আছি। আমরাও আমাদের কমিটির থেকেও তাদেরকে প্রেশার দিচ্ছি এবং প্রশাসন আইসেও প্রেশার দিচ্ছে। গতকাল আইসা কয়েছিল, জরিমানাও করছে।
লকডাউনের শর্ত অনুযায়ী দোকান খোলা থাকার কথা সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন হলেও বেচাকেনার সময় আরও ২ ঘন্টা বাড়ানোর দাবি কাঁচা বাজার বিক্রেতাদের। আসলে বেচাকেনাটা বাড়ানোর জন্য আমাদের একটু সরকারের আবেদন আছে যে আমাদের ইফতারি পর্যন্ত টাইম দিই, ইফতারের পরে আমরা বন্ধ করে চলে যাব। বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষার এসব অভিযোগ তদারকিতে ভ্রাম্যমাণ আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসায় তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করার পর একথা বলেন চিকিৎসকরা। তারা জানান, খালেদা জিয়ার করোনা বিষয়ক তেমন কোনো উপসর্গ বা জটিলতা নেই। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা তা নির্ভর করবে সিটি স্ক্যান রিপোর্টের উপর। বিকেল 4:30টায় খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসা ফিরোজায় যান তার চিকিৎসকদের প্রতিনিধি দল। 1 ঘন্টা পর্যবেক্ষণের পর তারা জানান, খালেদা জিয়া ভালো আছেন। এখন তার করোনার 2য় সপ্তাহ চলছে। এই সপ্তাহে তার স্বাস্থ্যের অবস্থা দেখে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা, সেগুলো সাধারণত সেকেন্ড উইকে হয়। সেজন্য আমরা আরেকটু কেয়ারফুল হতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবগুলো রিপোর্টই হয়েছে, শুধু ওনার সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো এক সময় আমরা ওনার সিটি স্ক্যান করিয়ে ফেলব। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হলেও খালেদা জিয়ার মনোবল অটুট রয়েছে। উনি মানসিকভাবে বেশ স্টেবল আছেন এবং যথেষ্ট ভালো আছেন। যে ওনার ফিজিওথেরাপি চলছে এবং আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো দরকার সেগুলি সবই চলছে। ম্যাডাম আমাকে একটু আগেও বলেছেন যে আপনি যদি সাংবাদিক ভাইদের কাছে আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন আমার জন্য, সবার জন্য দোয়া করে। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থাইটিস সহ নানা জটিল রোগে ভুগছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কেবিন বুকও করা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র সহ সব ধরনের সুবিধা রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার সিটি স্ক্যানের জন্য এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আমরা সরাসরি সেখানে চলে যাব তার বাসায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বের হচ্ছে তার বাসা থেকে। ফিরোজার বাসভবন থেকে তিনি সিটি স্ক্যান করার জন্য এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ির সামনের সিটে ফাতেমা, তার যে পরিচারিকা, যে তার দেখাশোনা করেছে, এবং পিছনের সিটে বেগুনি পোশাক পরা খালেদা জিয়া রয়েছেন এবং তার সঙ্গে আরও একজন নারী রয়েছেন। খালেদা জিয়ার পরনে বেগুনি পোশাক। তার গাড়িটি বের হয়ে গেল ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। বেগম জিয়া দীর্ঘ 1 বছর পর বাসা থেকে বেরিয়েছেন। আমরা জানি 2020 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খালেদা জিয়া সেই কারামুক্ত হয়ে তিনি এই বাসায় এসেছিলেন 2020 সালের 25শে মার্চ। 1 বছর পর খালেদা জিয়া বাসা থেকে বের হলেন আজকে 15ই এপ্রিল, এবং খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে সিটি স্ক্যান, চিকিৎসকদের পরামর্শে সিটি স্ক্যান করার জন্য তিনি আসলে এই বাসা থেকে বের হলেন। এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে তিনি আজ আবার এই বাসাতে ফিরে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং খালেদা জিয়ার এই লাইভে আছি আমরা। খালেদা জিয়া দেখি আমি দেখি। আপনারা দেখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসা থেকে বের হয়েছেন এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে, এবং তার গাড়িবহর এখনও যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুলশানের 79 নম্বর সড়কের এই তার বাসার সামনে সড়কে রয়েছি। তার গাড়িবহর আসলে চলে যাচ্ছে গুলশানের এভার কেয়ার হাসপাতালের দিকে, এবং সেখানে সিটি স্ক্যান শেষে আবারও তিনি এই বাসায় ফিরে আসবেন।
আসলে চিকিৎসকরা বিকেলে জানিয়েছিলেন যে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা দরকার এবং সেই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলেছিলেন যে কোনো মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হতে পারে। এবং আমরা দেখলাম যে বিকেলে 4:30টায় সংবাদ সম্মেলন পর এই রাত 9:15টার দিকে তিনি আসলে সিটি স্ক্যান করতে হাসপাতালে গেলেন। আমরা বলতে পারি 1 বছর পর বাসা থেকে বের হলেন খালেদা জিয়া, তাও করোনা আক্রান্ত হয়ে সিটি স্ক্যান করার জন্য। রাজধানীর গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। ভারতীয় হাই কমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্র কার্যক্রম বন্ধ রেখেছে। ভারতের সরকারি সংবাদ মাধ্যম ডিডি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 14 এপ্রিল থেকে বাংলাদেশে লকডাউন শুরু হওয়ায় বুধবার এ ঘোষণা দিয়েছে হাই কমিশন। করোনা মহামারীর কারণে 2019 সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়। পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেওয়া হচ্ছিল। 2019 সালে বাংলাদেশের 16 লাখেরও বেশি ভিসা দিয়েছিল ভারতীয় হাই কমিশন। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম, ফলে ব্যাংকের লেনদেনও হয়েছে কম। কেবল ব্যবসা ও জরুরি প্রয়োজনে গ্রাহকরা ব্যাংকে গেছেন। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেক ব্যাংক কর্মী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে প্রথমে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিলেও পরে সীমিত পরিসরে চলার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3 ঘন্টা চলে লেনদেন। কাজে যোগ দিতে বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মীরা পরিবহন সুবিধা পেলেও দুর্ভোগে পড়েন শাখা পর্যায়ের কর্মীরা। গণপরিবহন না থাকার কারণে হয়তো রিক্সা বা অন্যান্য জালে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে। আসতে একটু ঝামেলা হয়েছে, চেকিং পয়েন্ট ইস্যুতে একটু ঝামেলা ছিল। কর্মকর্তারা জানান এদিন ব্যবসায়ী ছাড়া সাধারণ গ্রাহকের চাপ ছিল সামান্য, তাই বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে। 15-20 জনের মতো আছে কাস্টমার আসছে, কিন্তু লাস্ট 3 দিন আমরা অনেক হিউজ পেমেন্ট দিছি। যারা মূলত প্রতিদিন আমাদের 200-250 ভাউচার হয়, তখন আমরা 600 করে ভাউচার দিছি। উপস্থিতি তো তেমন নাই আজকে, লকডাউনের কারণে কাস্টমার উপস্থিতি খুব কম। আমি মূলত অফিসের কাজে আসছি, অফিসের টাকা জমা দিতে। গার্মেন্টসে তো বেতনের ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা ইমার্জেন্সি টাকাটা দিয়ে গেলাম। ওইখান থেকে বলছে একটু তাড়াতাড়ি টাকাটা দেওয়ার জন্য। ব্যাংকের পাশাপাশি চালু ছিল শেয়ার বাজারও। ঢাকা ও চট্টগ্রামে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয় ঘটায় বন্ধ রয়েছে আন্তঃব্যাংক চেক লেনদেন। একই সঙ্গে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে টাকা লেনদেনও বন্ধ রয়েছে। ইএফটি এবং আন্তঃব্যাংক চেক সেবা ব্যবহার করে দিনে গড়ে 13,000 কোটি টাকা লেনদেন হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে 13 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। কারণ আমাদের সঙ্গে অন্যান্য ব্যাংকের প্রতিদিনের প্রায় 4,000 কোটি টাকার লেনদেন হয়, এবং বিএফটিএনও প্রায় 3 থেকে 400 কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন করে। তো সেটা আপাতত তো হ্যাম্পার হচ্ছেই। তো বিটিআরসির কিছু কেবল কাটা যাওয়ার কারণে সেটার সাথে এটা লিঙ্ক আপ থাকার কারণে সমস্যা হচ্ছে। পুরো কাজ করছে, আজকের ভিতরে সমাধান হয়ে যাবে। লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাল্টা অভিযোগ করেন 26 মার্চ বিএনপির উস্কানিতে পরিকল্পিত হামলা ও তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। গুলিতে প্রায় 20 জন। লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, লকডাউনকে কেন্দ্র করে সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, দেশের বিভিন্ন এলাকায় তারা অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা আমাদের নেতা কর্মীদেরকে আবারও গ্রেফতার করতে শুরু করেছে। এদিকে
বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকার নয়, বিএনপি জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। বিএনপিকে নির্বাচনে ভোট দেয় না বলে তারা সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করছে। ব্যর্থ রাজনীতি ঢাকতে বিএনপি এখন প্রতিপক্ষ হিসেবে জনগণ এবং পুলিশকে বেছে নিয়েছে। তিনি বলেন, এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা জনগণের কাছে এখন দিবালোকের মতো স্পষ্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন খসরুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও কুমিল্লায় জানাজা অনুষ্ঠিত হয়। করোনা আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে মারা যান আব্দুল মতিন খসরু। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর গ্রামে 1950 সালের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন আব্দুল মতিন খসরু। বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি। 1978 সালে কুমিল্লার জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন। পরে 1982 সাল থেকে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু কুমিল্লা 5 আসনের 5 বারের সংসদ সদস্য। 1996 থেকে 2001 মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। করোনা আক্রান্ত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় সংসদ সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার করোনা শনাক্ত হয়। ওই দিন রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ বিকেল 3টায় ঢাকায় আনা হয়। বিকেলেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত 9টায় বাংলাদেশে আরও কিছু খবর আছে, সেগুলোর আগে জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে টাইগারদের অনুশীলন, সুযোগের অপেক্ষায় সাইফ, কন্ডিশন বুঝতে প্রস্তুতি ম্যাচে গুরুত্ব। ইগলসের সাথে প্লে অফ ম্যাচ 25 এপ্রিল ভারতে খেলার প্রস্তাব আবাহনীর। অনলাইন সভায় সিদ্ধান্ত জানায়নি এএফসি। শ্রীলঙ্কা সফরে 3 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাজে সময় কাটিয়ে কামব্যাকের সুযোগ দেখছেন সাইফ হাসান। সবশেষ উইন্ডিজ সিরিজে উপেক্ষিত থাকলেও দলের সাথে থাকাটা কাজে দিয়েছে মনে করেন সাইফ। লঙ্কার কন্ডিশন বুঝতে তাকিয়ে আছেন প্রস্তুতি ম্যাচের দিকে। 3 দিন পর মিলল মুক্তির স্বাদ। রুম কোয়ারেন্টাইন শেষে শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। অস্বস্তি কাটিয়ে যেখানে প্রাণবন্ত মমিনুলের দল। ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ। নিউজিল্যান্ড সফরে বাজে ফিল্ডিংয়ে কাঠ গড়ায় রায়ান কুক। লঙ্কা সিরিজে ভুলের পুনরাবৃত্তি চায় না ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলনে ফিল্ডিংয়ে হয়েছে দীর্ঘ সেশন। লিটনকে রানে ফেরার আত্মবিশ্বাস দিয়েছেন টিম লিডার সুজন। 17-18 এপ্রিল 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। পাল্লে গেলের উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। স্পিনারদের জন্য থাকছে যথেষ্ট টার্ন বাউন্স। তবে প্রচণ্ড গরমে পেসারদের দিতে হবে কঠিন পরীক্ষা। প্রস্তুতি ম্যাচে সবকিছুই শুধরে নিতে হবে দ্রুত। ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করা আর উইকেট কীরকম হতে পারে ওইখানেই ম্যাচটা খেলে আমাদের আসলে বুঝতে হবে। সো আমার মনে হয় ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এভরিডে ইজ ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ যত ক্যাশ ইন করা যায় ততই আমাদের জন্য ভালো। জাতীয় দলের জার্সিতে সাইফ সবশেষ টেস্ট খেলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। ফেরার মিশনে 3 নম্বরে শান্তর সাথে লড়াই জমবে। তাই প্রস্তুতি ম্যাচে সাইফ দিতে চান সর্বোচ্চ। আমার মনে হয় ব্যাটিং প্রিপারেশনটা তারপর ফিটনেস ওয়াইজ এভরিথিং খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই কিন্তু ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ ফিটনেস ওয়াইজ। তো অল ওভার আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, কনফিডেন্সও ভালো আছে। ইনশাল্লাহ যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব। প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট 21 এপ্রিল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
গত 10 এপ্রিল করোনা পজিটিভ হন আকরাম খান। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিসিবি পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আকরাম খানের ফুসফুস 30% সংক্রমিত হয়েছে। অবস্থার অবনতি যাতে না হয় সেই সতর্কতায় তাকে আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এএফসি কাপে প্লে অফে প্রথম ম্যাচের ভেন্যু ও তারিখ নিয়ে জটিলতা কাটেনি আবাহনীর। ভার্চুয়াল সভায় আসেনি কোনো সিদ্ধান্ত। 25 এপ্রিল ভারতে খেলার প্রস্তাব দিয়েছে আবাহনী। সম্ভব না হলে আগামী মাসে মূল টুর্নামেন্টের আগে ম্যাচ আয়োজনের পরিকল্পনা এএফসির। ভারতে করোনার রূপ ভয়ঙ্কর, তবুও সতর্কতা মেনেই এএফসি কাপের প্রাক বাছাই ম্যাচ হয়েছে। স্বাগতিক বেঙ্গালুরু এফসির কাছে 5 গোলের হার নেপালের ত্রিভুবন আর্মি এফসির। 28 এপ্রিল দ্বিতীয় ম্যাচ। বেঙ্গালুরুর প্রতিপক্ষ হবে আবাহনী ইগলস ম্যাচের জয়ী দল। তবে ঢাকায় লকডাউন বাধায় আটকে যাওয়া আবাহনী ইগলস ম্যাচ কবে হবে সেই ধোঁয়াশা কাটেনি। সংকট সমাধানে এএফসির সাথে অনলাইনে আলোচনা সেরেছে আবাহনী ও বাফুফে। এ মাসেই ভারতে ম্যাচ আয়োজনের কথা হলেও সিদ্ধান্ত নেয়নি এএফসি। তো আগামী 28 তারিখে ভারতের গোয়াতে বেঙ্গালুরু এফসির সাথে এই দুই দলের বিজয়ী দলের খেলার তারিখ নির্ধারিত রয়েছে। তাই তার পূর্বে 25 তারিখে আবাহনী এবং মালদ্বীপ ইগলসের ম্যাচটি গোয়াতে আয়োজন করা যায় কিনা। ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশের বাইরে গিয়ে খেলার নিশ্চয়তা নেই আবাহনীর, তাই সরকারের বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে এএফসি। সার্বিক বিষয় নিয়ে কাজ করছে বাফুফেও। এখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদেরকে যেটা বলেছে যে আমরা যেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে যেন আমরা একটা পারমিশন অবটেইন করার চেষ্টা করি, পারমিশন নেওয়ার চেষ্টা করি, যাতে এএফসি কাপের খেলাটাতে অংশগ্রহণের জন্য প্রয়োজন বোধে আবাহনী লিমিটেড তারা যেন দেশের বাইরে ট্রাভেল করতে পারে। আমাদের যেহেতু এখন ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 14 মে মালদ্বীপে শুরু মূল টুর্নামেন্ট। এ মাসে সম্ভব না হলে মালদ্বীপে প্লে অফের ম্যাচ আয়োজনের বিকল্প চিন্তা এএফসির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রাতে 1টায় ম্যান ইউয়ের অতিথি গ্রানাদা। একই সময়ে স্লাভিয়া প্রাগের চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। প্রথম লেগে 2-0 গোলে জয়ে সেমির পথে এগিয়ে ম্যান ইউ। ঘরের মাঠে ছন্দ ধরে রাখতে চায় রেড ডেভিলস, তবে অস্বস্তি আছে সুলশেয়ারের। নিষেধাজ্ঞায় এই ম্যাচে থাকছেন না লুক শ, স্কট ম্যাকটমিনে ও হ্যারি ম্যাগুয়ের। মার্কাস রাশফোর্ডকে নিয়েও আছে শঙ্কা। এদিকে প্রথম লেগে 1-1 গোলে ড্র হয়। স্লাভিয়া প্রাগের মাঠে দারুণ কিছু করতে হবে আর্সেনালকে। অবামেয়াংকে নিয়ে শঙ্কা থাকলেও তার জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ মিকেল আর্তেতা। খেলার খবর এই ছিল আমার কাছে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। 20 বছরের গৃহযুদ্ধ, জঙ্গি তৎপরতা আর অর্থনৈতিক মন্দায় বিধ্বস্ত আফগানিস্তানে এখন সবচেয়ে বড় বিনোদন ঘুড়ি ওড়ানো। তালেবান আমলে দেশটিতে নিষিদ্ধ ছিল শত বছরের এই ঐতিহ্য। গত 2 দশকের রক্তক্ষয়ী যুদ্ধের দুঃসহ স্মৃতি ভুলতে ঘুড়িকেই বেছে নিয়েছেন এখানকার মানুষ। নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীর নামি দামি ব্র্যান্ডের মিষ্টি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে দক্ষিণখানের একটি অস্বাস্থ্যকর কারখানায়, যেখানে 4-5 দিনের পুরনো সিরায় বারবার তৈরি হচ্ছে মিষ্টি। চিকিৎসকেরা বলছেন দীর্ঘমেয়াদে এসব খাবার খেলে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে এসব কারখানার অনুমোদন দেন না তারা। কাঁচে ঘেরা বাক্সে সাজিয়ে রাখা হয়েছে দই মিষ্টি। প্রথম দেখাতে মনে হবে এটি একটি অভিজাত বিক্রয় কেন্দ্র। বিক্রয়কর্মীর দাবি, নিজস্ব কারখানায় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব মিষ্টি। দাওয়াল কারখানা আছে গাজী টাওয়ারের মানে অপোজিট থেকে ওদিকে কারখানা। এটা কি আপনাদের নিজস্ব কারখানা? হ্যাঁ, আমাদের নিজস্ব কারখানা। দোকান থেকে বেরিয়ে এবার
কারখানার অনুসন্ধান, তবে ঢুকতে বাধা। পরে কারখানার ভেতরে ঢুকে দেখা গেল পরিপাটি বিক্রয় কেন্দ্রের সম্পূর্ণ বিপরীত চিত্র। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নানা ধরনের মিষ্টি ও বেকারি সামগ্রী। 4-5 দিন পুরনো শিরা ফেলে রাখা হয়েছে মেঝেতে। মিষ্টি বানানোর জন্য একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে। মিষ্টির সঙ্গে ভাসছে মাছিও। রাজধানী ঢাকার নামি দামি সব মিষ্টির দোকানের মিষ্টি তৈরি হচ্ছে দক্ষিণখানের এই কারখানায়, যেখানকার ভেতরের পরিবেশটি আসলে অস্বাস্থ্যকর। এই কারখানা থেকে রাজধানীর নামি দামি ব্র্যান্ডের দোকানে মিষ্টি সরবরাহের দাবি কর্মচারীদের। চোখে দেখতে ময়লা পানি, আসলে এগুলি ময়লা পানি না। যেমন আউট একটা লোক আইসা দেখবে যে নোংরা পরিবেশটা, যেমন আমরা এই জায়গায় থাকি আসলে এটা কতটুকু নোংরা কতটুকু ভালো এটা আমরা জানি। সাকিন দিয়ে যখন আমরা এই যে নেট আছে, নেট দিয়ে থাকবে তখন অটো পরিষ্কার হবে, ময়লাগুলো তখন কি অটো ফেলাই দেওয়া হবে। চিকিৎসকেরা বলছেন অস্বাস্থ্যকর খাবার মানবদেহের দুরারোগ্য ব্যাধির অন্যতম কারণ। দীর্ঘমেয়াদে খেলে যা প্রাণঘাতীও হতে পারে। এই বিষাক্ত তেল, ঘন চিনি বা কাপড়ের রং ইত্যাদি মিশিয়ে যদি মিষ্টি তৈরি করা হয়, সেই মিষ্টি একদিকে আমাদের শরীরের পরিপাকতন্ত্র, কিডনি, লিভার এগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং বেশি দিন এই মিষ্টি খেলে এগুলোতে বৈকল্য দেখা যায়। অস্বাস্থ্যকর এসব কারখানা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ খাদ্য বিক্রিতে আছে জেল জরিমানার বিধানও। নিরাপদ ক্ষেত্রে আমাদের কোনো অনুমোদন লাগে না, আমাদের আমাদের এগুলো ছাড়াই তারা কারখানা করতে পারে। তো করার পরে খাবার বিক্রির ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা আছে। দূষিত, ভেজাল অথবা নোংরা বা অস্বাস্থ্যকর এগুলি যাতে না বিক্রি করে সেটা আমাদের আওতায় আসে। তো আমরা তো আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছি। প্রকাশ্যে দীর্ঘদিন ধরে খাদ্য সামগ্রী উৎপাদন করলেও তা নজরে আসছে না তদারকি সংস্থাগুলোর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ 3 জনের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম। সকালে 3 জনকে আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আদালত তাদের 5 দিন করে রিমান্ড আদেশ দেন। বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ 3 জনকে আটক করে। পরে তাদের 2013 সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। যশোরের কেশবপুরে কুড়িয়ে পাওয়া হাত বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। দুপুরে বাউশালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে বাউশালা গ্রামের মিজানুর রহমানের শিশু সন্তান আব্দুর রহমান বাড়ির পাশে একটি টং দোকানে কুড়িয়ে পাওয়া একটি হাত বোমা, এটিকে খেলনা ভেবে বাড়ি নিয়ে যায় শিশুটি। এক পর্যায়ে হাত থেকে পড়ে গেলে বোমাটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই শিশু আব্দুর রহমান নিহত হন। আহত হন মা নীলুফার বেগম এবং বোন মারুফা খাতুন। তাদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কে বা কারা হাত বোমাটি সেখানে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল 4টায় তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডক্টর ফারুক আহমেদ। এদিকে কবরীর ছেলে শাকের চিশতি বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন মায়ের অবস্থা জটিল, এখন কথা বলার মতো অবস্থায় নেই। তার মা সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি দেশবাসী ও ভক্তদের দোয়া চেয়েছেন। গত 5 এপ্রিল সারা বেগম কবরীর করোনা পজিটিভ এলে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 8 এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরের শিবচরে লুডু খেলাকে কেন্দ্র করে ইউপি নির্বাচনের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কাদিরপুর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামে মুজিবুর ঢালি ও শাহিন মোল্লা নামে 2 জন লুডু খেলা নিয়ে বাক বিতণ্ডা হয়।
এর জেরে সন্ধ্যায় কাদিরপুর ইউপির চেয়ারম্যান পদের 2 প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও চান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন অন্তত 5 জন। এর মধ্যে একজন শিলচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ইলিয়াস ঢালী চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থক। বিশ্বে একদিনে করোনায় 13,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 8,04,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 29,88,000, আর এ পর্যন্ত আক্রান্ত 13,89,00,000-এর বেশি। বুধবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। 24 ঘন্টায় মারা গেছে প্রায় 3,500 মানুষ। নতুন শনাক্ত হয়েছে 75,000-এর বেশি রোগী। ব্রাজিলের P1 করোনা ভাইরাসের ধরনটি মিউটেশনের মাধ্যমে আরও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে P1 ধরনটি উহানের মূল করোনার চেয়ে প্রায় 2.5 গুণ বেশি সংক্রামক এবং বেশি অ্যান্টিবডি প্রতিরোধী। সম্প্রতি বিশ্বজুড়ে ভাইরাসের এ ধরন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রে একদিনে 915 জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে 78,000-এর বেশি রোগী। মেক্সিকোতে সংক্রমণ নিয়ন্ত্রণে র্যাপিড টেস্টিংয়ের উপর জোর দিচ্ছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রাজিলের সাথে সব ফ্লাইট বাতিল করেছে ফ্রান্স। তবে বিস্তার কিছুটা কমায় রাত্রিকালীন কারফিউ তুলে নিচ্ছে বেলজিয়াম সরকার। কেনিয়ায় করোনার নতুন ধরনের বিস্তার বাড়ায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। বিস্তার ঠেকাতে রাজধানীতে লকডাউন জারি করেছে কম্বোডিয়ার সরকার। এদিকে আর্জেন্টিনায় করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও রাজধানী বুয়েনোস আইরেসে রাত্রিকালীন কারফিউ ছাড়াও কড়াকড়ি আরোপ করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে একদিনে প্রায় 2 লাখ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মারা গেছে 1,000-এর বেশি মানুষ। তবে সংক্রমণ ভয়াবহ আকার নিলেও বন্ধ হচ্ছে না কুম্ভ মেলা। নির্ধারিত সময় 30 এপ্রিল পর্যন্তই মেলা চলবে বলে জানিয়েছে আয়োজকরা। করোনা মহামারীর কারণে জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও 2 মাস পিছিয়ে এপ্রিলে আয়োজন করা হয় কুম্ভ মেলা। প্রতি বছর কুম্ভ মেলা ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হয় উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গা তীরে। সরকারি হিসেবে বুধবার পর্যন্ত প্রায় 9,43,000 মানুষ গঙ্গা তীরে গেছেন। গত 2 দিনে সেখানে 1,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মেলা শেষ হওয়া পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মিয়ানমারের স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির দ্বিতীয় বড় শহর মান্দালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছে। তবে সঠিক সংখ্যাটি জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভোরে সামরিক অভ্যুত্থান বিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন, কিন্তু সেনারা তাদের দ্রুত ছত্রভঙ্গ করে দেন এবং তাদের উপর গুলি চালান। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। এদিকে মিয়ানমার সেনাবাহিনী দেশটির ধর্মীয় উপাসনালয় সহ ঘরবাড়িতে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাও। সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের নামে লুটপাট চালাচ্ছে সেনারা। আফগান যুদ্ধে তালেবানের জয় হয়েছে, হেরে গেছে যুক্তরাষ্ট্র, এমনটাই মন্তব্য করেছে জঙ্গি গোষ্ঠীর এক মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করেছে তালেবান নেতা হাজি হেকমত। তিনি বলেন, তালেবান একই সাথে শান্তি প্রতিষ্ঠা এবং জিহাদ 2 লক্ষ্য পূরণে প্রস্তুত। এদিকে মার্কিন সেনা প্রত্যাহার হলে আফগানিস্তান বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এর ফলে তালেবান নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও ধারণা তাদের। 1 মে থেকে আফগানিস্তানে থাকা সব মার্কিন সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আর 11 সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরবে সব মার্কিন সেনা। নাইজারে খড়ের তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে প্রাথমিক বিদ্যালয়ের অন্তত 20 শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার পশ্চিম আফ্রিকার দেশটির একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিসের প্রধান বলেন, স্কুলের প্রধান ফটক থেকে আগুনের সূত্রপাত হয়। বের হওয়ার আর কোনো সুযোগ না থাকায় বেশিরভাগ শিক্ষার্থী আটকা পড়ে দগ্ধ হয়। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন আহত হয়েছে, তবে আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী উহমৌদি মাহমুদু
ঘটনাস্থল পরিদর্শন করে হতাহত শিশুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এখন সবচেয়ে বড় বিনোদন ঘুড়ি ওড়ানো। তালেবান আমলে দেশটিতে নিষিদ্ধ ছিল শত বছরের এই ঐতিহ্য। গত 2 দশকের রক্তক্ষয়ী যুদ্ধের দুঃসহ স্মৃতি ভুলতে ঘুড়িকেই বেছে নিয়েছেন এখানকার মানুষ। 20 বছরের গৃহযুদ্ধ, জঙ্গি তৎপরতা আর অর্থনৈতিক মন্দায় জর্জরিত আফগানিস্তান জুটেছে 2020 সালে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তকমাও। আকাশে ওরা রং বেরঙের এসব ঘুড়ি দেখে বোঝার উপায় নেই দেশটিতে এখনও যুদ্ধ পরিস্থিতি। রাজধানী কাবুলের উপকণ্ঠে হজনবী পাহাড়ে চলছে এই অনানুষ্ঠানিক ঘুড়ি উৎসব, যেখানে ঘুড়ি উড়াতে এসেছেন বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ। সঙ্গী হয়েছে পরিবার। ঘুড়ি ওড়ানোর দারুণ অভিজ্ঞতা। এটি আমাদের যুদ্ধ সংঘাত, প্রিয়জন হারানোর কষ্ট ভুলে ভালো সময় কাটাতে সাহায্য করে। আফগানিস্তানে ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য 100 বছরেরও বেশি পুরনো। ঘুড়ি সেখানে পরিবর্তনের প্রতীক, তবে নিষিদ্ধ ছিল তালেবান শাসনামলে। সম্প্রতি আবারও শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি। রং বেরঙের ঘুড়ি, সাজানো নাটায় আমাদের অনেক আনন্দ দেয়। এখানে সব বয়সী মানুষই ঘুড়ি ওড়াতে পছন্দ করে। কাবুলের বাসিন্দাদের জন্য এটি এখন সবচেয়ে বড় বিনোদন। প্রতি সপ্তাহে ছুটির দিনে এই পাহাড়ে ঘুড়ি ওড়াতে ভিড় জমান নানা বয়সী মানুষ। বসন্ত ও শরৎকালেই সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ে এখানকার আকাশে। খরচ কম বলে সব শ্রেণীর মানুষই ওড়াতে পারে ঘুড়ি, মেতে উঠতে পারে আনন্দে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।